রুই পিক, যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতি একসঙ্গে সৃষ্টি করেছে স্বপ্নের এক পৃথিবী। প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দেয় পৃথিবী সত্যি কতটা সুন্দর। রুই পিক ছেড়ে শুরু হলো পাহাড়ের আঁকাবাঁকা পথের গল্প। প্রতিটি বাঁক খুলে দিচ্ছিল নতুন এক দৃশ্য, আর মনে হচ্ছিল এই পথ যেন কখনো শেষ না হয়। এ যেন এমন এক সৌন্দর্য যা ভাষায় নয়, শুধু অনুভবে ধরা যায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইয়াংশুতে আজকে আমাদের দ্বিতীয় সকাল। এখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেই ব্রেকফাস্ট করার জন্য নিচে নামছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। হ্যালো, আমাদের সকালে ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ, আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করলাম, এখন বের হয়েছি। এখন আমাদের প্রথম গন্তব্য হলো রুই প্যাক। ইয়াংশুর যে মেইন স্পটগুলো তার মধ্যে এটা একটা অন্যতম। আপনাকে ক্যাবেল কার দিয়ে একদম পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে এবং সঙ্গে একটা গ্লাস স্কাইও রয়েছে। তো আমরা প্রথমে এইটা উপভোগ করব, এরপরে আমরা ব্যাম্বু রাফটিং করতে যাব। সো আলহামদুলিল্লাহ, আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম 50 RMB দিয়ে। আমাদেরকে এখান থেকে রুই পিক পর্যন্ত নিয়ে যাবে, প্রায় 20 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। তাহলে চলুন, আমার সাথে রয়েছে শাহাদাত ভাই এবং মোস্তফা ভাই আর আমার ড্রাইভার। এই যে রোডটা দেখছেন না, ঠিক এই রোডের মাথায় হচ্ছে আমাদের হোটেলটা। আর সামনে দেখেন বড় একটা পাহাড় রয়েছে, পাহাড়ের নিচেই কিন্তু আমাদের হোটেলটা। হোটেলের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা কম দামের মধ্যে ভালো একটা হোটেল, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। পিক পয়েন্টে চলে আসছি, আমাদের আসতে 20 মিনিট সময় লেগেছে। দেখেন ওই কেবল কার যাচ্ছে উপরে। আলহামদুলিল্লাহ, আমরা রুই পিক পয়েন্টে চলে আসছি, আমাদের আসতে 20 মিনিট সময় লেগেছে। আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। আমি রুই পিকের টিকিটের প্রাইসগুলো বলছি। তো এখানে 3টে ক্যাটাগরির টিকিট রয়েছে। একটা হচ্ছে 220 RMB অ্যাডাল্টদের জন্য 18 থেকে 60 বছর পর্যন্ত, 110 RMB 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য 110 RMB, আর 6 বছরের নিচে যাদের তাদের জন্য একদম ফ্রি টিকিট। সো আমরা এখন প্রথম ফেজে উঠব, একদম পিক পয়েন্টে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। রুই পিক ক্যাবেল কারে ওঠার পর ঠিক তেমনই একটি অনুভূতি কাজ করেছে। ধীরে ধীরে ক্যাবেল কারটি মাটি ছেড়ে আকাশের দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রতিটা মুহূর্তে সামনে উন্মোচিত হচ্ছে একের পর এক বিস্ময়কর দৃশ্য। চারপাশে শুধু সবুজ পাহাড়ের সারি, কোটি কোটি বছর ধরে প্রকৃতির গড়ে তোলা এক কাস্ট পাহাড়ের যেন এক বিশাল জীবন্ত ক্যানভাস। নিচে তাকালে দেখা যায় ঘন বন, আঁকাবাঁকা রাস্তা আর ছোট ছোট বসতি। এবার ক্যাবেল কার থেকে নেমে রুই পিকের আরো রোমাঞ্চকর অংশ, গ্লাস ব্রিজ, স্কাই ওয়াক আর চূড়া থেকে দেখা সেই অসাধারণ দৃশ্যগুলি একসঙ্গে উপভোগ করি। আলহামদুলিল্লাহ, আমরা উপরে পিক পয়েন্টে চলে আসছি। আমাদের আসতে 10 মিনিট সময় লেগেছে। আর এখান থেকে দেখেন অসাধারণ দৃশ্য। আলহামদুলিল্লাহ, দেখেন পাহাড়ের পাশ দিয়ে কি সুন্দর একটা রাস্তা করে রাখছে।
আলহামদুলিল্লাহ, এখানে আসার ফিলটা কি পরিমাণ ভালো সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। দেখেন দুই পাশে পিরামিডের মতো ল্যান্ডস্কেপ, পাহাড় চতুর্পাশে, দেখেন দুই পাশে বলবো না, আর উপরে দেখেন বিশাল একটা পিক পয়েন্ট আছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই বাম পাশে হচ্ছে গ্লাস স্কাইওয়ে। তো আগে এই গ্লাস স্কাইওয়েতে যাইতে গেলে আপনাকে আগে উপরে পিক পয়েন্টে উঠতে হবে, ওখান থেকে আস্তে আস্তে নামতে হবে, নেমে আপনার এই দিক দিয়ে বের হয়ে যেতে হবে। তো আমি চেষ্টা করতেছি উপরে উঠে আপনাদেরকে দেখানোর জন্য, বা উপর থেকে যদি একটা ড্রোন শট নেওয়া যায় আমি চেষ্টা করব। জানি না উঠতে পারবো কিনা, বাট ট্রাই করে দেখি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে মানুষ টাকা খরচ করে কেন এসব জায়গায় আসে সেটা এখানে আসলেই বুঝবেন। এ বুলবুল, এ রাঙ্গা, এ মান্নান, তবে বন্ধু ঘুরতে হবে, ঘুরতে হবে, ঘোরা ছাড়া কোনো বিকল্প নাই। অপার সৌন্দর্য, আমরা আসলে না আসলে এখানে বুঝতেই পারতাম না। আর আমরা যতই চিল্লাচিল্লি করি, অ্যাকচুয়ালি উজ্জ্বল ভাই আপনাকে ক্রেডিট না দিয়ে পারছি না। এই সম্পূর্ণ খোঁজা এবং আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসা সম্পূর্ণ ক্রেডিটটাই আপনার, এবং আপনাকে ধন্যবাদ আবারও জানাই। যখন এখানে আসি, এরকম সুন্দর জিনিস দেখি, তখন সব কিছু ভুলে যাই। সুন্দর সুন্দর সিঁড়ি করে রেখেছে, দেখেন দুই পাশে পুরো যে বড় পাহাড়টা দেখলেন, পাহাড়ের পাশ দিয়ে কিন্তু হাঁটার জন্য ওয়াকওয়ে রয়েছে, সুন্দর করে করেছে। এখানে কেউ যদি স্লিপ করেও যায় তাহলে কিন্তু আটকে যাবে, নিচে পড়ে যাবে না। এখানে আরেকটা স্টপিস পয়েন্ট দেখেন, ল্যান্ডস্কেপটা দেখেন জাস্ট। তো এই আপনার যদি কেউ গ্লাস ওয়ার্ক করতে যান তাহলে এই সিঁড়ি দিয়ে নামতে হবে, হয়তো 8 থেকে 10 মিনিট লাগতে পারে। আমরা যাচ্ছি সবাই, বাট এখানে আর কাম ব্যাক করতে হবে না। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে উপরে ওঠার, আমরা ওই দিক দিয়ে উঠে চলে যাব, রিটার্ন করে যাব। আলহামদুলিল্লাহ, আমরা 2 দিন ছিলাম ইয়াংশুতে। ইয়াংশু আমরা মোটামুটি ঘুরে দেখেছি, পুরোটা কভার করতে পারি নাই, 2-একটা স্পট আমাদের বাদ গেছে। আলহামদুলিল্লাহ, যতটুকু দেখেছি ততটুকুই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন ইয়াংশু থেকে লঞ্জি রাইস টেরেসে যাচ্ছি। এখানে আমাদের যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। কিছু রাস্তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, ওগুলো আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যায়। ইয়াংশু থেকে লংজির এই পথ ধরে এগোতে এগোতে বারবার মনে হচ্ছিল পৃথিবী সত্যি কতটা সুন্দর হতে পারে। একের পর এক সবুজ কাস্ট পাহাড়, পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা আঁকাবাঁকা রাস্তা, আর জানালার বাহিরে নীরবে বদলে যেতে থাকা দৃশ্য, যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য একটি গল্প লিখেছে। আমি অনেক পাহাড়ি পথ ভ্রমণ করেছি, কিন্তু এই পথের অনুভূতি একেবারেই আলাদা। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু পাহাড়, মেঘ আর পথের সঙ্গে এক অদ্ভুত নীরব প্রেম। সেই মুহূর্তে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া নেই। এই পথ যদি আরও দীর্ঘ হতো তবু হয়তো আপত্তি থাকতো না, কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো গন্তব্য নয়, পথেই তৈরি হয়। আলহামদুলিল্লাহ, প্রায় 4 ঘন্টা দীর্ঘ পাহাড়ি যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চীনের অন্যতম সুন্দর একটি জায়গা
লঞ্জি রাইস টেরেস্ট। ইয়াংশু থেকে লঞ্জির দূরত্ব প্রায় 170 কিলোমিটার। শুনতে হয়তো 4 ঘন্টা রাস্তা মনে হবে, কিন্তু বিশ্বাস করুন এই 4 ঘন্টা আমার জীবনে সবচেয়ে সুন্দর পাহাড়ি ড্রাইভগুলোর মধ্যে একটি। অবশেষে সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটি হোটেল। রুমে ঢুকেই প্রথম যে জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হলো বারান্দা। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড়, ধাপের পর ধাপ ধানক্ষেত আর মেঘের আনাগোনা। এক রাতের জন্য এই রুমের ভাড়া ছিল প্রায় 5,000 টাকা। হয়তো খুব বিলাসবহুল নয়, কিন্তু এই ভিউয়ের জন্য এই অভিজ্ঞতাটার মূল্য টাকা দিয়ে মাপা যায় না। সারাদিনের ভ্রমণের পর শরীর বেশ ক্লান্ত ছিল, তাই রাতে খুব বেশি কিছু না খুঁজে আমরা খেয়ে নিলাম এগ ফ্রাইড রাইস। প্রতি প্লেটের দাম ছিল 25 ইউয়ান। প্রকৃতির পরিকল্পনা ছিল একটু ভিন্ন। পরদিন সকালে ঘুম ভাঙল জানালার বৃষ্টির শব্দে। চোখ খুলেই দেখি পুরো পাহাড় মেঘ আর কুয়াশায় ঢাকা। বৃষ্টির ফোঁটাগুলো কাঠের ছাদে পড়ছিল। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সত্যি বলতে অনেকদিন পর এমন একটা সকাল অনুভব করলাম। আলহামদুলিল্লাহ, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি পড়ছে বলে কি আমরা ঘরে রুমে বসে থাকবো? ছাতা নিয়ে বের হলাম, কারণ আপনাদেরকে তো কিছু দেখাইতে হবে, তাই না? এত কষ্ট করে এখানে আসলাম, কিছু দেখানোর চেষ্টা করি। চলেন দেখি বৃষ্টির মধ্যে কিছু দেখাইতে পারি কিনা। ছাতা হাতে বেরিয়ে পড়লাম। বৃষ্টি থামেনি, তবুও আমরা হাঁটতে শুরু করলাম লঞ্জির সরু পাহাড়ি পথ ধরে। পাহাড়ের গা বেয়ে কাঠের ঘর, ছোট ছোট সিঁড়ি, কুয়াশার ভিতর হারিয়ে যাওয়া ধানক্ষেত, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো রূপকথার গ্রামের মধ্যে হাঁটছি। দুঃখের বিষয়, বৃষ্টির কারণে অনেক ভিউ পয়েন্ট যাওয়া সম্ভব হয়নি। যে জায়গাগুলো পরিষ্কার আকাশে অসাধারণ দেখা যায় সেগুলো অনেকটাই কুয়াশায় ঢাকা ছিল। তবুও আমি একটুও হতাশ নই, কারণ ভ্রমণ মানে সবকিছু পরিকল্পনা মতো হবে এমন না। কখনো কখনো অপূর্ণতাই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। লঞ্চের এই বৃষ্টি ভেজা সকাল হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনারা যদি এখানে আসার পরিকল্পনা করেন তাহলে অন্তত এক রাত থাকার চেষ্টা করবেন। ফিরতি ট্রেন ছিল দুপুর 2টায়, তাই কোনো ঝুঁকি না নিয়ে আমরা সকাল 11টার আগেই হোটেল থেকে বের হয়ে পড়লাম। পাহাড়কে বিদায় জানাতে মন চাচ্ছিল না, তবুও ভ্রমণের নিয়মই হলো এক জায়গাকে বিদায় জানিয়ে আরেকটি নতুন গল্পের দিকে এগিয়ে যাওয়া। আমাদের পরবর্তী গন্তব্য ঝানজিয়াজি। যে জায়গার ভাসমান পাহাড় দেখে বলা হয় অ্যাভাটার, সিনেমার কল্পনার জগৎ বাস্তবে যেন এখানেই তৈরি হয়েছে। বিশাল বিশাল পাথরের স্তম্ভ, কাচের ব্রিজ, পৃথিবীর সবচেয়ে উঁচু আউটডোর লিফট আর মেঘের ভিতরে হারিয়ে যাওয়া পাহাড়, সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। চায়না সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর পর্ব শুরু হতে যাচ্ছে এখন থেকেই। ইনশাআল্লাহ দেখা হবে ঝানজিয়াজির সেই অবিশ্বাস্য অভিযানে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।